একাধিকবার চিঠির আদান প্রদান, আলিমুদ্দিন স্ট্রিটে অফিসে গিয়ে আলোচনা, যুক্তি দিয়ে বোঝানোর পরে আমরা বেশ কিছু সিটে ঐক্যবদ্ধ মত হতে পেরেছি। আমরা বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করার জন্য একদিকে বিজেপি সাম্প্রদায়িক শক্তি, অপরদিকে তৃণমূল কংগ্রেস দুর্নীতিগ্রস্ত, এই দুই দলকে আগামী বিধানসভা নির্বাচনে যাতে সহজেই পরাস্ত করতে পারি, সেই জন্য আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ করেছি। এই সিট সমঝোতা বলুন, আলোচনা বলুন, বা বাংলার মানুষের স্বার্থে যে জোট বা যে লড়াই আসছে তার জন্য আমাদের মধ্যে থেকে যে আলোচনা হয়েছে, সেই আলোচনায় বাম এবং আইএসএফ এর সর্বসম্মতিক্রমে যে সিটগুলোতে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি, সেই সিটগুলোর ঘোষণা আমাদের পার্টির ওয়ার্কিং প্রেসিডেন্ট শামসুল আলী মল্লিক সাহেব ঘোষণা করছেন। ইতিমধ্যে পার্টির চেয়ারম্যান তথা বিধানসভার অন্যতম গুরুত্বপূর্ণ বিরোধী দলনেতা মির্জাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকী সাহেব আপনাদের জানিয়েছেন প্রেক্ষাপট। এখন আমরা যে বিধানসভাগুলোতে ঐক্যমত্যে পৌঁছে আইএসএফ প্রতিদ্বন্দ্বিতা করবে, খাম চিহ্নে আমাদের প্রত্যাশীরা, আমাদের প্রার্থীরা লড়াই করবেন, সেই বিধানসভা ক্ষেত্রগুলোর নাম বলছি। একেবারে উত্তরবঙ্গ থেকে শুরু করছি। মালদা জেলার দুটো বিধানসভা ক্ষেত্রে আমরা লড়াই করছি, প্রতিদ্বন্দ্বিতা করছি। 52 মোথাবাড়ি বিধানসভা এবং 53 সুজাপুর বিধানসভা কেন্দ্র। মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ 56 নম্বর বিধানসভা কেন্দ্র, 58 নম্বর রঘুনাথগঞ্জ এবং 73 নম্বর হরিহরপাড়া। নদিয়া জেলার 79 নম্বর নাকাশিপাড়া বিধানসভা কেন্দ্র, 79 নম্বর হবে না, নাকাশিপাড়া বিধানসভা কেন্দ্র। উত্তর 24 পরগনা জেলার 101 অশোকনগর, 102 আমডাঙ্গা, 118 মধ্যমগ্রাম, 120 দেগঙ্গা, 121 হাড়োয়া, 122 মিরাখা এসসি, 124 বসিরহাট উত্তর, 127 বাদুড়িয়া, 128 বাসন্তী এসসি। এবার দক্ষিণ 24 পরগনা, বাদুড়িয়া পর্যন্ত উত্তর 24 পরগনা। এবার আমরা দক্ষিণ 24 পরগনা জেলার বিধানসভা ক্ষেত্রগুলোর নাম বলছি। 128 নম্বর বাসন্তী এসসি, 134 নম্বর কুলপি, 135 নম্বর মন্দিরবাজার এসসি, 138 নম্বর ক্যানিং পশ্চিম এসসি, 141 নম্বর ক্যানিং পূর্ব, 142 নম্বর মগরাহাট পশ্চিম, 148 নম্বর ভাঙড়। হাওড়া জেলার দুটো বিধানসভা ক্ষেত্রে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। 176 নম্বর উলুবেড়িয়া পূর্ব, 182 নম্বর জগৎবল্লভপুর। হুগলি জেলার দুটো বিধানসভা কেন্দ্রে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। 196 হরিপাল, 202 খানাকুল। পূর্ব মেদিনীপুর জেলার 208 মহিষাদল, পশ্চিম মেদিনীপুর জেলার 234 শালবনী, পশ্চিম বর্ধমান জেলার 283 বারাবণী, বীরভূম জেলার 286 বোলপুর। এই মোট 29টা কেন্দ্রে আমরা আলোচনার ভিত্তিতে ঐক্যমত্যে পৌঁছেছি এবং এই বিধানসভা কেন্দ্রগুলোতে আইএসএফ প্রার্থীরা খাম চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়াও আমাদের সঙ্গে বামফ্রন্টের প্রতিনিধিদের নেতৃত্বের আলোচনা চলছিল এমন কয়েকটা আসন নিয়ে। আমরা দেখলাম যে কোনো কারণেই হোক, সেটা ভুলবশত হতে পারে,
পাঁশকুড়া পশ্চিম বিধানসভা, নন্দীগ্রাম বিধানসভা, ভগবানগোলা বিধানসভা এবং মুরারই বিধানসভা, এই 4টে বিধানসভাতে আমরা আলোচনা চালাচ্ছিলাম। কিন্তু ইতিমধ্যে বামেরা সেখানে প্রার্থী ঘোষণা করে দিয়েছেন। আমরা কিন্তু আপনাদের জানাচ্ছি এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে পাঁশকুড়া পশ্চিম বিধানসভা, নন্দীগ্রাম বিধানসভা, ভগবানগোলা বিধানসভা এবং মুরারই বিধানসভাতে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। বাম নেতৃত্বের কাছে পত্র মারফত আমরা তো জানিয়েছি, ইমেল মারফতও আমরা জানিয়েছি। আজকে সমাজ, গণমাধ্যম এবং সংবাদ মাধ্যমে আমরা জানাতে চাই যে 4টে আসন নিয়ে আলোচনা চলছিল, আমরা যে 4টে আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই, এই 4টে আসনে আপনারা ঘোষণা করলেও যাতে আপনারা প্রার্থী না দেন, এই অনুরোধ আপনাদের কাছে আমরা রাখছি। কারো কোনো কোশ্চেন আছে? এই 4টে থেকে বামেরা অলরেডি তো প্রার্থী ডিক্লেয়ার করেছে। জি, আমাদের আলোচনা চলছিল, আলোচনা চূড়ান্ত না হওয়ার পূর্বেই ঘোষণা করেছে। আমরাও ঘোষণা করছি, আমরা আশা করব বাংলাদেশ পক্ষ থেকে এই 4টি সিটে মনোনয়ন দেওয়া থেকে তারা বিরত থাকবে। আমরা আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকেও একটু বার্তা দিতে চাই। গত নির্বাচন তথা 2021-এর নির্বাচনে আমরা সারা রাজ্যে যে সিটে কন্টেস্ট করেছি, এই 5 বছরে আমরা যথেষ্ট সাংগঠনিকভাবে শক্তিশালী হওয়ার পরেও অনেক ক্ষেত্রে বামেদের পক্ষ থেকে যে সিটগুলো চাওয়া হয়েছিল, আমরাও সেগুলো সেম ক্লেম করার পরেও আমরা সেখান থেকে পিছিয়ে এসেছি। বামেদের ঐক্যবদ্ধ স্বার্থে আমরা সেটাকে ছেড়েছি। আমরা টোটাল বামেদের সাথে সহমত সম্পূর্ণ হয়েছে, যেটা চূড়ান্ত হয়েছে সে সিট সংখ্যা হচ্ছে 29টি। আর যে 4টে সিটের আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট ঘোষণা করলেন, পাঁশকুড়া পশ্চিম, নন্দীগ্রাম, ভগবানগোলা, মুরারই, এই 4টে সিট নিয়ে আমরা 33টা সিটে এই পর্যায়ে আমরা আজকে ঘোষণা করছি। বলছিলাম প্রার্থী তালিকা তাহলে কবে ঘোষণা করছে? দেখুন, আমাদের আগামীকাল ঈদ উদযাপন হচ্ছে। স্বাভাবিকভাবেই মানুষ এখন ফেস্টিভ মুডে আছে। ওই ঈদের পরে পরেই আমরা প্রার্থী তালিকাগুলো ঘোষণা করব। তাহলে জোট নিয়ে এত আলোচনা, এত তাতে তো সুরাহা বেরোলো না, তাহলে তো জোটের ব্যাপারটাই হচ্ছে না। দেখুন, জোটের ব্যাপার থাকছে না কেন বলছে? 29টা সিটে আমরা জোটের সহমত হয়েছি। 4টে সিট নিয়ে এখন মতনৈক্য হচ্ছে। আশা করছি আমরা, আপনারা দেখবেন যে বামেদের পক্ষ থেকে এই 4টে সিটে নমিনেশন করবে না। আপনারা আশা করছেন যাতে প্রার্থী পদ তুলে নেবে, যদি না তোলে তাহলে তো এখনো তো নমিনেশন করেনি। নমিনেশনের আগে পর্যন্ত আমরা এই ছোট্ট বিষয়টা ক্লিয়ার। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। উত্তর 24 পরগনা জেলাতে 8টি আছে, দক্ষিণ 24 পরগনা জেলাতে 7টি। না, আমরা হাওড়া জেলায় বেশ কয়েকটি সিট চেয়েছিলাম, বাগনান, আমতা, সাঁকরাইল, ডোমজুর, কিন্তু বৃহত্তর স্বার্থের কথা ভেবে বা উলুবেড়িয়া, উত্তর দক্ষিণ দুটি আমরা রেখেছিলাম। বৃহত্তর স্বার্থের কথা ভেবে বিজেপি এবং তৃণমূলকে হারানোর জন্য আমরা অনেক নিজেদেরকে গুটিয়ে রেখেছি। কারণ বিগত 5 বছর ধরে মাঠে ময়দানে যেভাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, তামান্না বলুন, তিলোত্তমা বলুন, আনিস বলুন, আর সোমনাথ দেবনাথ বলুন, বিদ্যুৎ মন্ডল থেকে শুরু করে রুমা ওরা, ওয়াকাফ থেকে শুরু করে জায়গার সম্পত্তি রক্ষা, ধর্মীয় সম্পত্তি রক্ষা থেকে শুরু করে স্কুলের শিক্ষক নাই কেন, হসপিটালে ডক্টর নেই কেন, যে সামাজিক আন্দোলন চালিয়ে এসেছি। আমাদের সংগঠনের ব্যাপক ব্যাপ্তি ঘটেছে। কিন্তু বৃহত্তর স্বার্থের কথা ভেবে না আমরা দিনাজপুর, 2 দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, এই সমস্ত জায়গা থেকেও কিন্তু আমরা প্রার্থী, আমাদের সংগঠন ব্যাপক ব্যাপ্তি ঘটার পরেও আমরা মনে করছি লেফট ফ্রন্ট আমাদের কাছে যে দাবিটা রেখেছিল, যেগুলো থেকে আমরা আরো ভালোভাবে লড়তে পারবো বলেছিল,
সেই কথা মাথায় রেখে, শুধু তাই নয়, বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখে, কারণ কার কোথায় সংগঠন আছে তাহলে কাগজ নিয়ে বসতে হবে, সেই বিতর্কে না জড়িয়ে আমরা এগ্রি করে নিয়েছি এবং আমাদের অবস্থানটা তাদেরকে জানিয়ে দিয়েছি। নাম ঈদের পর তার মধ্যে এটা ঈদটাকে আমরা সিম্বলিক রাখছি। তার মধ্যে এসআইআর যে প্রক্রিয়া আছে কোন জায়গায় দাঁড়ালো সেটাকে আমরা দেখছি, কারণ আমরা ইতিমধ্যেই জানিয়ে রাখি কলকাতা হাইকোর্টেও আমাদের পার্টির পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে মামলা হয়েছে। সুপ্রিম কোর্টেও এসআইআর কে চ্যালেঞ্জ করে মামলা হয়েছে। আগামী 24 তারিখ সুপ্রিম কোর্টে আমাদের মামলা ডেট আছে, পরের হিয়ারিং এর ডেট আছে, নেক্সট হিয়ারিং ডেট আছে। এইসব প্রসেসগুলো আমরা মাথায় রাখছি এবং যে 60 লক্ষ আন্ডার অ্যাডজুডিকেশন আছে, আমরা তো বারবার বলছি এবং নির্বাচন কমিশনের যিনি এখানে কলকাতার সিও স্যার আছে তাকেও বারবার জানাচ্ছি যে ইমিডিয়েট লিস্টে পাবলিশ করা হোক। কত মানুষ এখন পর্যন্ত তাদের ওই আন্ডার অ্যাডজুডিকেশন থেকে ডিলিট হয়েছে বা তারা ভোটার লিস্টে আপডেট হয়েছে তার লিস্টও পাবলিশ করা হোক, সেদিকেও আমরা নজর রাখছি। আচ্ছা, গতবারের থেকে কি এবছর কি মানে এই ইলেকশনে কি আপনাদের পার্টিটাকে একটু কম দিলেন আসন? তুলনামূলক যদি বলেন অ্যাভারেজে কিন্তু আমরা এখন পিছিয়ে আছি, নিজেদেরকে গুটিয়ে রেখেছি। বিগত 5 বছর ধরে আপনি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, পাহাড় থেকে সাগর, সংগঠনের ব্যাপক ব্যাপ্তি ঘটেছে। আরো একটা কথা জানিয়ে রাখি, গত বছরে আমাদের এই জোটে কিন্তু জাতীয় কংগ্রেস ছিল, প্রায় 100টি সিট তারা নিয়েছিলেন। সেই 100টি সিটও কিন্তু আমাদের জোটের অন্যতম জোট সঙ্গী লেফট ফ্রন্ট তারা কিন্তু ওখানে ফ্যাসিলিটি নিচ্ছেন, ওতেও আমাদের কোনো সমস্যা নয়। কারণ আমরা যেটা মাইন্ড সেট আপ করেছি, বিজেপি আর তৃণমূলকে বাংলা থেকে পরাস্ত করতে হবে। এই বিজেপি তৃণমূল মিলে বাংলার মানুষকে শোষণ করছে, বঞ্চিত করছে। অধিকারের লড়াইয়ে যখনই রাস্তায় নামতে চাইছে মানুষ, তখনই ধর্মের যুদ্ধ দেখিয়ে দেওয়া হচ্ছে। কেউ হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলছে, তো কেউ হিজাব দিয়ে মাথায় টুপি পরে রমজান মাসে ইফতারের নামে নাটক করছে। এই নাটকের হাত থেকে মানুষকে আমরা বার করতে চাই, সুস্থ সমাজ ব্যবস্থা একটা দিতে চাই। স্কুলের শিক্ষক, হসপিটালে ডক্টর, বেকারদের হাতে বেকার ভাতা নয়, একটা কাজের ব্যবস্থা করা, অন ফ্যামিলি অন জব। সর্বোপরি পশ্চিম বাংলার পরিবেশগত দিক থেকেও খুব চরম পর্যায়ে পৌঁছেছিল। এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে যদি আপনি দেখেন, দিল্লির সাথেও কিন্তু মাঝে মধ্যে আমাদের রাজ্যের বিভিন্ন সিটি কিন্তু রেসারেসিতে আছে। একদিকে ওয়েটল্যান্ড বুঝিয়ে দিচ্ছে নির্বিচারে, হোমস্টের নামে জঙ্গলকে ধ্বংস হচ্ছে, যা ইচ্ছা তাই চলছে। বাংলার মানুষকে একটা সুষ্ঠু জীবন ব্যবস্থা উপহার আমরা দিতে চাই, সেই লক্ষ্যে আমরা সর্বোচ্চ স্যাক্রিফাইস করার জন্য করে আমরা গতবারের তুলনায় এবারে মাত্র 1টি আসন বেশি হচ্ছে। গতবারে 32টি ছিল টোটাল আমাদের সিট, এবার আমি রাত দিচ্ছি। আর আপনি ইসলাম কি পার্টি তালিকায় থাকবে? দেখুন, আমাদের নিয়ে ওইসব নিয়ে এখন বিবেচনায় হয়নি। আমরা এখন আমাদের যেটা হচ্ছে ভাঙড় বলুন, ক্যানিং পূর্ব বলুন, ক্যানিং পশ্চিম বলুন, আপনার শামশেরগঞ্জ, সুজাপুর, মোথাবাড়ি বা হরিয়ারপাড়া, যেটাই হবে আমরা পরের যে প্রেস করবো নিশ্চিতভাবে আপনাদের মাধ্যমে মানুষকে জানাবো। অভয়ের মানে কি বলবেন? বেশি আমি বক্তব্য দেব না, এতটুকুই বলবো। সব রাজনৈতিক দলগুলো তো আন্দোলন করবে, সব থেকে বেশি আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমা বা অভয়াকে নিয়ে যদি আন্দোলন করে থাকে, সেই পার্টিটার নাম হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। রক্তদান শিবির করেও তার স্মৃতিকে আমরা টাটকা রাখতে চেয়েছি, প্রতিবাদ মিছিল করেও তার স্মৃতিকে টাটকা রাখতে চেয়েছি, তাকে ন্যায় দেওয়ার জন্য। আজও বলছি, অভয়া বিচার পায়নি, ইনসাফ পায়নি, পাওয়া দরকার। এখন প্রশ্ন এসে যাচ্ছে, অভয়ার পরিবার থেকে কেউ কোনো একটা রাজনৈতিক দলের হয়ে কন্টেস্ট করছে। কে কোন রাজনৈতিক দলের হয়ে কন্টেস্ট করবে তা বাধা দেওয়ার মতো আমার ক্ষমতা নাই, আমরা সাজেস্ট করতে পারি। অভয়াকে আমরা কোন একটা রাজনৈতিক দলের বা কোন একটা ধর্মের গণ্ডির মধ্যে আবদ্ধ রেখে আমরা প্রতিবাদ করিনি, সেটা তার পরিবারের একটু বোঝা দরকার ছিল। দ্বিতীয়ত, এখন যেহেতু কন্টেস্ট করার জন্য মনস্থির করে নিয়েছে, ফিরে আসবে কি আসবে না বলতে পারবো না। আমি এখনো অনুরোধ করবো, ফিরে আসুন। আপনি যেমন নিরপেক্ষতা বজায় রেখে সবার সমর্থন পেয়েছিলেন, সেটা বজায় রাখার চেষ্টা করুন।
দ্বিতীয়ত একটা আমি সাজেস্ট করতে পারি, আমি তো জ্ঞান দিতে পারি, ওর মা, অভয়ের মা আমারও মা, অভয়ের পিতা আমারও পিতা। আমি মা বলেই সম্বোধন করেছি। যদি জিজ্ঞাসা করবেন কোনো সময় যে নওশাদ সিদ্দিক এসেছিল আপনাকে কি বলেছে, কাকিমাও বলিনি বা কাকুও বলিনি বা চাচিমাও বলিনি বা চাচা বলিনি, মা বলেই বলেছি, বাবা বলেই ডেকেছি। সেই জায়গা থেকে আপনাদেরকে আমি অনুরোধ করব, এ খারাপ সে খারাপ এই প্রশ্ন করতে যাবেন। প্রত্যেকের কন্ট্রিবিউশন আছে। সে লেফট ফ্রন্টের নেতৃত্বরা প্রথম দিন ডিওএফআই এরা পৌঁছে গিয়েছিল, আর আজকে ডেট পর্যন্ত নওশাদ সিদ্দিকী প্রেস করে বলছে অভয়ার সাথে অন্যায় হয়েছে, সঠিক বিচার হয়নি। আর আগামী দিনেও বলে যাবো যতদিন না পর্যন্ত অভয়া নারী বিচার পাচ্ছে। কিন্তু অভয়ের মা তো বলেছে বিজেপিতে গেছে বলে বিচার পাবে, যেহেতু বাম এবং আইএসএফ তাদের কোনো সাপোর্ট করেনি, বিচারের পদ্ধতিটা এগোয়নি। এই বিষয়টা তার মা কালকে অভিযোগ। দেখুন, মা যে কথাটা বলেছেন তার আবেগে দিয়ে বলেছেন না তা কপি পেস্ট হয়েছে, ওই বিতর্কে যাবো না। বিজেপির হাতেই সবার শেষে বিচার দেওয়ার ভাগটা ছিল। কিভাবে? সেন্ট্রাল এজেন্সি তদন্ত ভাগ ছিল বিজেপি পরিচালিত সিবিআই থাকে। সিবিআই এর চার্জশিট যেটা জমা করেছে, যতটুকু আমি জানতে পেরেছি আইনে যারা বিশেষজ্ঞ, ক্যালকাটা পুলিশ যে তদন্ত করেছে সেটাকেই হুবাহুব। আর একটা কথাই বলবো, সিবিআই দাবি করেছে ওই দিনকে ওই করিডোরে 55-56 জন মানুষ যাতায়াত করেছে। সেই 55-56 জন মানুষের পরিচয় এখনো কিন্তু আমরা জানতে পারলাম না। হতে পারে দিল্লির এজেন্সি এখানের মানুষকে সে চিনতে পারেনি, কিন্তু অন্তত তাদের সিসিটিভি ফুটেজটা বার করে পাবলিক ডোমেইনে ছেড়ে দিতে পারবে। এই প্রেস করে আপনাদের সামনে যেমন প্রেস করেছে যে এই ব্যক্তিগুলো কি আছে নাম পরিচয় জানলে সিবিআই এর এই অফিসারের সাথে কন্ট্যাক্ট করবে। যারা কন্ট্যাক্ট করবে প্রয়োজনে তাদের ডিটেইলস পাবলিক ডোমেইনে ডিসক্লোজ করা হবে না। তাহলে ওই 55-56 জনকে ডেকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা যাবে। আমরা দেখেছিলাম তৎকালীন ডিসি সেন্টার মাননীয়া যিনি ছিলেন, তিনি একজন লাল শার্ট পরেই তাকে কি বলেছিল যে উনি নাকি ফিঙ্গারপ্রিন্ট বা এই ধরনের কোনো এক্সপার্ট। পরে জানতে পারলাম যে বলা হচ্ছিল সেটা কিন্তু সেদিন নয়। তাহলে কোনো না কোনো জায়গায় আমরা দেখতে পাচ্ছি যেমন রাজ্য সরকারের অভয়াকে বিচার দেবে না বলে একটা ষড়যন্ত্র করেছিল। এই ষড়যন্ত্রে কেন্দ্র সরকারও যুক্ত আছে, কারণ বাংলাদেশে আরএসএস এর চিফ মোহন ভাগবত জি ওটা বলেছিলেন স্পেসিফিক অভয়াকে নিয়ে যে রাজ্য সরকারের তিন পাশে থাকে। এখন হচ্ছে কথা, মা যে দলে নাম লিখিয়েছেন বা যে দলে প্রার্থী হতে চলেছেন সেই দল কিন্তু এখন দেশ চালাচ্ছে। তারপরেও বিচার পেল না। ঠিক যেভাবে কদিন আগে মোদীজি এসে বললো ক্ষমতায় আসলে একটাও ছাড় পাবে না। 12 বছর ক্ষমতায় আছে, সারদা নারদা টিচারের নিয়ে বক্তুই এই ধরনের এত তদন্তভার সেন্ট্রাল এজেন্সির হাতে থাকার বড় কটাকে জেলের মধ্যে রাখতে পেরেছে। উল্টে কি দেখছি, একের পর এক জামিন পেয়ে যাচ্ছে। আর একটা লাস্ট বলছি, কালীঘাটের বিখ্যাত চর্চিত কাকুর ভয়েসের স্যাম্পেল এখনো কি হলো, আমি অনুরোধ করবো মা, আমার মা, অভয়ের মা, আমার মা, একটু দেখবেন সব রসুনের কোয়া এক জায়গাতেই আছে। নওশাদ, আজকে আরজিকরের ঘটনা যখন আরজিকরের হাসপাতালে ছেলের চিকিৎসা করতে গিয়ে লিফটে আটকে বাবার মৃত্যু ঘটনা ঘটলো। দুরবস্থা। দেখুন, লিফটে যারা অপারেট করবে সে লোক নয়। লিফটে যে অপারেট করবে তার জন্য তো স্পেসিফিক লোক থাকা দরকার নয়। আর দ্বিতীয় কথা দেখুন, লিফট কেন আটকে গিয়েছে, টাইম টু টাইম যে সার্ভিসের ব্যাপারটা থাকে, খাতায় কলমে সার্ভিস হয়ে যাচ্ছে, কিন্তু সার্ভিসের জন্য যে টাকাটা বরাদ্দ হয় নেতাদের, ওই ধরনের সন্দীপ ঘোষের মতো যে সিন্ডিকেট চালায় তাদের পকেটে ঢুকে যাচ্ছে। এই মৃত্যুর জন্য সরকার দায়ী, সরকারকে এই মৃত্যুর দায়ভার নিতে হবে। এটা আজকে একটা মৃত্যু হয়েছে বলে জানতে পারছি। এই ধরনের অপমৃত্যু সমাজে প্রায় ঘটে চলছে, যেগুলো মিডিয়ার মাধ্যমে দেখানো হয়, একটু চর্চা হয়, না হলে চাপা পড়ে যায়। স্বাস্থ্যক্ষেত্রে এটাই যদি হয়, আজকে তৃণমূলের ইস্তেহার প্রকাশ, সেখানে বলা হচ্ছে যে স্বাস্থ্যক্ষেত্রে বিশেষ চমক থাকবে, মহিলাদের উন্নয়ন এবং সুরক্ষার বিষয়ে জোর থাকবে, এবং একই সঙ্গে তাদের নির্বাচনী স্লোগান, যে লড়ছে সবার ডাকে সেই জেতাবে বাংলা মাকে। এতটুকু কথা বলি, যে কটা প্রস্তাব দিয়েছে যাবে সে কটা প্রস্তাব আরো ধ্বংস হবে, সে কটা প্রতিষ্ঠান ধ্বংস হবে। যে কটা প্রস্তাব দিয়েছে, মহিলাদের সুরক্ষার কথা উত্তরপ্রদেশের সাথে তাল দিয়ে ছুটছে পশ্চিমবাংলায়। দুর্ভাগ্য, উত্তরপ্রদেশে রেপ হলে প্রতিবাদ আমরা করছি, কিন্তু ওখানকার মুখ্যমন্ত্রী এইটুকু শুনিনি যে ওর লাভ অ্যাফেয়ার্স ছিল।
আমি কাউকে ক্লিন চিট দিচ্ছি না, সব থেকে বেশি নারী নির্যাতন যে রাজ্য হয় তার নাম হচ্ছে উত্তরপ্রদেশ। কিন্তু পশ্চিম বাংলাও সমান তালে চলছে, সে কালীগঞ্জ থেকে শুরু করে আমাদের হাঁসখালি আর আপনার 10 বছর করে কামদুনি, প্রতিটা ক্ষেত্রে দেখছি কোনো না কোনো জায়গাতে সরকার এই অন্যায়গুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এই নামটা আস্তে আস্তে আর থাকবে, লুটে খাওয়ার জন্য প্ল্যান চলছে। বাংলার মানুষ এবার দেখুক 1,500 টাকা ভাতাতে খুশি হবে না ওয়ান ফ্যামিলি ওয়ান জবের ব্যবস্থা হবে, তাতে তার সেটাতে সন্তুষ্ট হবে। বাংলার মানুষ এবার ভাবুক যে প্রাইমারি স্কুলে আপনার যে বাচ্চাগুলো যাচ্ছে সেগুলোর যে পরিকাঠামোগত মান উন্নয়ন স্কুলের হওয়া দরকার, না অর্থের অভাবে প্রাইভেট স্কুলে পড়াতে পারবেন না। প্রাইমারি স্কুলের তো অবস্থা ধ্বংস করে দিয়েছে সরকারিগুলো, বেসরকারিতে পড়াতে পারবেন না, ছেলেগুলো শিক্ষা থেকে দূরে থাকুক। বাংলার মানুষ ডিসাইড করুক, ওই স্বাস্থ্যসাথী কার্ড, আয়ুষ্মান ভারত কার্ড হাতে ধরিয়ে দিয়ে মানুষকে এ হসপিটাল সে হসপিটাল, এই প্রাইভেট বা সরকারিতে দরবেদার করতে হবে না। প্রতিটা জেলায় আমরা যদি ক্ষমতায় আসি 5 বছরে 5টা জেলায় 5টা পিজি হসপিটালের মতো উন্নততর হসপিটাল থেকে পরিষেবা নেবে, সেটা ডিসাইড করুন। বাংলার মানুষ ডিসাইড করুন যে স্কুলের টিচার যাবে, শিক্ষিত বেকার যুবকরা ওই লাইনে দাঁড়াবে, ফর্ম ফিল আপ করে টিচার হওয়ার লাইনে কম্পিটিশন করবে, না ওই 1,500 টাকার ফর্ম ফিল আপ করার পরে বেকার ভাতা নেবে সেই লাইনে যাবে। বাংলার মানুষ ডিসাইড করবে। আমরা বাংলার মানুষকে বলবো যে অনেক হয়েছে, তৃণমূলের অত্যাচারের হাত থেকে বিজেপিকে মনে করছেন আমরা, অনেকে ভাবছে বিজেপি আমাদের জন্য এ করবে, সেটা যেমন ভুল। আবার অনেকে ভাবছে বিজেপিকে আটকানোর জন্য তৃণমূল অল্টারনেটিভ, এটা ভুল। কে জিতবে কে হারবে এটা ডিসাইড করার প্রয়োজন নেই ভোটারদের। আমি অনুরোধ করব এটা না ভেবে আপনারা ডিসাইড করুন কাকে জিতাবো আর কাকে হারাবো। পারসেপশন, মিডিয়া, ব্যানার, ইশতেহারের কথা না মাথায় দিয়ে নিজের মাইন্ড, নিজের বুকে হাত দিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করুন আগামীর ভবিষ্যৎ। 2011 সালে যে পশ্চিম বাংলার মাথা পিছু মানুষের ঋণ ছিল 11 থেকে 12,000 টাকা, আজকে ডেটে সেটা 72,000 টাকা। এই ঋণ কিন্তু আমাদেরকেই মুকুব করতে হবে বাংলার নাগরিককে। আগামী দিনের কথা ভেবে সুষ্ঠু সমাজ ব্যবস্থা যাতে আমরা পাই তার কথা ভেবে আজকে শ্রমিকদের মিনিমাম ওয়েজেসটুকু ঠিক হচ্ছে না। বস্ত্র শিল্পের সাথে যারা যুক্ত আছে আতঙ্কে আছে, চা শিল্পের সাথে যারা যুক্ত বিশেষ করে মজদুর যারা আছে তারা আতঙ্কে আছে, প্যারা টিচার থেকে শুরু করে ইনফরমাল সেক্টরে যারা আছেন, কন্ট্রাকচুয়াল যারা আছেন, ওবিসি তে মুসলমানদের সাথে যে দুরবস্থা হচ্ছে, ফেক এসটিএসসি সার্টিফিকেট, জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার আজকে কেড়ে নেওয়া হচ্ছে। সামগ্রিকভাবে বাংলার মানুষকে পিছাই করা হচ্ছে। বাংলার মানুষ যখন এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য নতুন রাস্তা খোঁজার চেষ্টা করছে, সেই সময় বিজেপি আর তৃণমূল মিলে বাইনারি পলিটিক্স তৈরি করার চেষ্টা করছে, ধর্মীয় পলিটিক্স আনার চেষ্টা করছে। আর আমরা তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছি। লেফট ফ্রন্ট, আইএসএফ সাধারণ মানুষকে এই কল দিচ্ছে যে আসুন আমাদের ছায়াতলে, আমাদেরকে বাংলার ক্ষমতার মসনদে নিয়ে আসুন। যেমন একদিকে সম্প্রীতি বজায় থাকবে, অপরদিকে 100 রোস্টার মেনে সরকারি চাকরি হবে। বেসরকারি সেক্টরেও আপনারা একটা ঘোষণা দিচ্ছি, বেসরকারি সেক্টরেও যে এই রোস্টার মেনটেন করা হয় না, বেসরকারি সেক্টরেও এই রোস্টার যাতে মেনটেন করা যায় তার পলিসিও আগামী দিনে আমরা তৈরি করব। বিএলওদের নতুন নির্দেশিকা এলো যে বয়স্ক এবং যারা বিশেষভাবে সক্ষম তাদেরকে পোস্টাল ব্যালটে বাড়িতে গিয়ে ভোট নিতে হবে। এমনকি সাংবাদিক এবং এসেন্সিয়াল সার্ভিসের সঙ্গে যারা যুক্ত এবং পোলিং পার্সোনাল যারা রয়েছে তাদেরও এই পোস্টাল ব্যালটে ভোট করাতে হবে। অবশ্যই তো দরকার, যারা বিশেষভাবে সক্ষম বা অসুস্থ যারা, তারা ভোট কেন্দ্রে যাওয়াটা তাদের জন্য অনেক দরকার হবে। তাদের ভোটটা দারুণ নির্বাচন কমিশনের এই নোটিফিকেশনটাকে আমি ওয়েলকাম করছি। যারা আমরা সুস্থ, আমার আন্ডার অ্যাডজুডিকেশন আছে, আমার জন্য নির্বাচন কমিশন আর কতটা ভাবছি, আমার জন্য তো ভাবা দরকার। ঠিক আমার দেশের প্রত্যেকটা ভোটার, আমি কোর্ট মাধ্যম সিআইএসএফ পেয়েছি, তারা অনেকজন আছেন তারা কাশ্মীরেও ভোট করাতে গিয়েছে। প্রসঙ্গক্রমে বলছি এক জায়গায় গিয়েছি 10টা ভোটার, কিন্তু প্রায় 30 কিলোমিটার হেঁটে যেতে হয়েছে, কোনো গাড়ি নাই। আমাদের ডেমোক্রেসিটা এতটাই স্ট্রং, ওই 10টা ভোটারের জন্য পুরো সিস্টেম তাদের কাছে যাচ্ছে।
তাহলে এখানে 60 লক্ষ ভোটারের জন্য সিস্টেম আজকে কেন নড়ে চড়ে বসছে না? ঠিক যেমন এই নোটিফিকেশনকে ওয়েলকাম করছি, তার সাথে সাথে যিনি চিফ কমিশনার আছেন তার কাছেও বলবো এই এন্টায়ার প্রসেসটাও সম্পূর্ণ করতে হবে। আন্ডার অ্যাডজুডিকেশনের বিষয়টা সমাপ্ত করার পরেই ভোটে অংশগ্রহণের ব্যবস্থা হবে। Dada, do you have seat sharing talks with Imam Kabir Party and that mill? And already the CPIM General Secretary had a talk with that Imam Kabir Party. So, আপনাদের কি? আমরা এক্ষেত্রে আমাদের অবস্থান একদম ক্লিয়ার করে দিচ্ছি। আমরা লেভেল ফান্ডের সাথে আমাদের সিট শেয়ারিং বা সিট সমঝোতা হচ্ছে, অন্য কোনো সেই অর্থে রাজনৈতিক দলের সাথে হয়নি। যদি হয় তাও প্রেস করে আমরা আপনাদের সামনে জানাবো। এই 33টা আসনে কতটা আশাবাদী আপনি? দেখুন, আপনারা নিশ্চিতভাবে আমাদের আসল লিস্ট দেখেছেন। আমরা 73টা প্রথমে প্রস্তাব দিয়েছিলাম, কমে 33 এসে দাঁড়িয়েছি। এবার আরো বেশি দরকার ছিল, কারণ গতবারের 100 কাছাকাছি সিট কংগ্রেসের যেটা আছে এটা হিসাব অনুযায়ী আমরা ভাগে পাওয়ার জন্য, কিন্তু তাও আমরা ছেড়েছি ওই জন্য যে সিটগুলোতে আমরা জিতে আসতে পারবো সেই সিটগুলি আমরা রেখেছি। অর্থাৎ 33টা থেকে আমি প্রথমে বলেছিলাম, অনেক আগে আপনারা আমাদের মতো আপনাদের মধ্যে কোশ্চেন মিডিয়া পার্সন অনেক কোশ্চেন করেছিলেন যে কত সিট এবার জিতবে, আমি বলেছিলাম ডবল। আমাদের যে 33টা সিট আছে ঘোষণা করেছি, নিশ্চিতভাবে আপনারা বুঝতে পারছেন লড়াইটা চূড়ান্ত ভাবে দিয়ে এদেরকে জিতিয়ে আইনসভার মধ্যে আনবো। দেখুন, আমি আমাদের অফিসিয়ালি আমরা আপনাদের জানাচ্ছি এটা আমাদের স্ট্যান্ড যে আমরা এই মুহূর্তে লেফট ফ্রন্টের সাথে আমরা আলোচনা করেছি। ইন দি মিন টাইম আমাদের সাথে অনেক রাজনৈতিক দল আলোচনার কথা বলেছিল, আমরা সবাইকেই লেফট ফ্রন্টের সাথে আলোচনা করার জন্য আমরা সেখানে তাদেরকে শিফট করিয়েছি বা চান করিয়ে দিয়েছি। আপনি যে পার্টিগুলো বলছেন আরো অনেক পার্টির মধ্যে এদের মধ্যে অনেকজন আমাদের সাথে আলোচনা করার প্রস্তাব দিয়েছিল। আমরা সরাসরি বলছি যখন লেফট ফ্রন্ট এটাকে দায়িত্ব নিয়েছে তাদের সাথে আপনার কথা বলবো, আমাদেরকে তাদের সাথে লিয়াজ তৈরি করে দিয়েছি, সম্পর্ক তৈরি করে দিয়েছে। তাদের পার্টির কেন্দ্রীয় অফিস এবং আপনার নিজের বিধানসভা ছেড়ে দিলেন। বামেরা বলেছেন যে অনেক যুক্তি দেখিয়েছেন, অনেক মারধর খেয়েছিলেন, অনেক যুক্তি দেখিয়েছেন। যুক্তির ভিত্তিতে আমরা যেটা ভাবলাম যে কিছু জায়গায় মানুষের কিছু আবেগকেও সম্মান দেওয়া দরকার। আপনি যদি বলেন জানি করার, বামেদের এখানে একটা আবেগ জড়িয়ে আছে, সে আবেগকে আমরা রেসপেক্ট দিক করে আমরা তাদেরকে চলেছি। থ্যাংক ইউ। দেখা